নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের শোনাব এক অসাধারণ গল্প। অনেক দিন আগের কথা। এক রাজ্যে ছিলেন এক মহান রাজা, যার নাম ছিল অদ্বিতীয় রাজেন্দ্র। তিনি ছিলেন খুবই দয়ালু আর জ্ঞানী। তার রাজ্যে সবাই খুব সুখে শান্তিতে থাকত। রাজার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু রাজা ভাবতেন আসল সম্পদ তো মানুষের মনে, তার সততায়। সময় বয়ে যায়। রাজা রাজেন্দ্রের বয়স প্রায় ৭০ বছর হল। তিনি বুঝতে পারছিলেন শরীর আর আগের মতো নেই। একদিন তিনি ভাবলেন, আমার এত ধন সম্পদ আমি এমন কারো হাতে তুলে দিতে চাই যে সত্যিই সৎ আর বিশ্বাসী হবে, যে লোভের কাছে নিজেকে বিক্রি করবে না। কিন্তু রাজা বুঝলেন শুধু মুখ দেখে কাউকে চেনা যায় না, মানুষের ভেতরের মনটাকে পরীক্ষা করা দরকার। তাই তিনি একটা গোপন পরিকল্পনা করলেন। রাজপোশাক ছেড়ে সাধারণ এক বৃদ্ধ সন্ন্যাসীর বেশ নিলেন তিনি। তারপর রাজ্যের গোপন পথে বনের পাশ দিয়ে এক সরু রাস্তায় হাঁটতে শুরু করলেন। বৃদ্ধ রাজার হাতে ছিল ৩টে কাপড়ের পুঁটলি, একটা একটু হালকা আর দুটো বেশ ভারী। দেখলে মনে হবে কোনো ক্লান্ত বুড়ো মানুষই ওগুলো বয়ে নিয়ে যাচ্ছে। আসলে রাজা ওই পুঁটলিগুলোতে ইট আর পাথর ভরে দিয়েছিলেন, যাতে ওজন টের পাওয়া যায়। আর প্রতিটা পুঁটলির ভেতরে একটা করে কাগজ রাখা ছিল, সেখানে লেখা ছিল সেই গোপন পরীক্ষার কথা। বিকেল বেলায় হাঁটতে হাঁটতে রাজা এক নির্জন বাঁকের কাছে এলেন। সেখানে তিনি দেখতে পেলেন এক যুবককে। ছেলেটির গায়ের রং একটু মলিন, মুখে ক্লান্তির ছাপ আর চোখে যেন দুঃখের ছায়া। সে একা হেঁটে যাচ্ছিল, মাথা নিচু করে কি যেন ভাবছে। বৃদ্ধের গলায় রাজা বললেন, বাবা, একটু শুনবে? আমি বুড়ো মানুষ, অনেক দূর থেকে হেঁটে আসছি আর পারছি না। তুমি কি একটু আমার এই পুঁটলিটা ধরবে? আমি তোমাকে কিছু টাকা দেব, তোমারও উপকার হবে, আমারও সুবিধা হবে। ছেলেটি মুখ তুলে তাকাল। তার মুখে এক ক্লান্ত হাসি, কিন্তু চোখে ছিল একটা সরলতা। সে বলল, বাবা, টাকা তো সব কিছু না, তবে আমার এখন কাজ নেই। আপনার যদি একটু উপকার করতে পারি সেটাই আমার ভালো লাগবে। দিন, আমি নিয়ে যাচ্ছি। রাজা হালকা হেসে প্রথম পুঁটলিটা তার হাতে দিলেন। ছেলেটি কোনো কথা না বলে সেটা নিজের কাঁধে তুলে নিল। দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে তাদের কথা হলো। রাজা জানতে পারলেন ছেলেটির নাম অরুণ। অরুণের বাবা মা ছোটবেলায় মারা গেছেন, তার কোনো আত্মীয় স্বজনও নেই। সে গ্রামের হাটে কাজ খুঁজে বেড়ায়, মাঝে মাঝে পায়, মাঝে মাঝে পায় না। অভাব তার নিত্যদিনের সঙ্গী, কিন্তু তার মুখে কোনো হতাশা বা রাগ দেখা গেল না। রাজা মনে মনে খুব খুশি হলেন। ভাবলেন, এই ছেলে দেখতে সাধারণ হলেও এর চোখে অন্যরকম একটা আলো আছে। হয়তো এই সেই মানুষ যাকে আমি খুঁজছি। কিছু দূর যাওয়ার পর তারা একটা নদীর ধারে পৌঁছাল। নদীর জল বেশ স্রোতের মতো বয়ে যাচ্ছিল, আর পাড়ে ছিল ছোট ছোট পাথর। সেখানে রাজা কাঁপা গলায় বললেন, বাবা, আমি তো বুড়ো মানুষ, এই স্রোত পেরোতে গেলে আমার পা পিছলে যেতে পারে। আর এই পুঁটলিগুলোও তো খুব দামি। তুমি কি আরেকটা পুঁটলি ধরতে পারবে? আমি তোমাকে এর জন্য আরও বেশি টাকা দেব। অরুণ একটু অবাক হল। পুঁটলিগুলো দামি? সে ভাবল, তাহলে এর ভেতরে নিশ্চয়ই সোনাদানা আছে। কিন্তু কিছুই না বলে ধীরে করে মাথা নেড়ে দ্বিতীয় পুঁটলিটাও নিল। তারপর বলল, বাবা, আমি আপনার পুঁটলি নিয়ে পালাব না। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। আপনি নিশ্চিন্তে নদী পার হন। রাজা কোনো উত্তর দিলেন না, শুধু হালকা হেসে চোখ বন্ধ করলেন। সেই হাসিতে ছিল এক ধরনের শান্তি, তবে একটু সন্দেহও, কারণ মানুষের মনের পরীক্ষা তো এখনও শেষ হয়নি। এরপর তারা নদী পার হয়ে আরও কিছুটা পথ গেল, তারপর একটা পাহাড়ের কাছে পৌঁছাল। রাজা দেখালেন তার হাঁটু কাঁপছে, আর বললেন, বাবা, এবার শেষ পুঁটলিটাও ধরবে? এই পাহাড়টা তো চড়তে হবে, আমি আর পারছি না। সব কটা একসাথে নেওয়া আমার পক্ষে খুব কঠিন। অরুণ ততক্ষণে বেশ ক্লান্ত, তবুও কপালে কোনো ভাঁজ না ফেলে সে তৃতীয় পুঁটলিটাও কাঁধে তুলে নিল। কিন্তু ঠিক তখনই শুরু হলো এক নীরব লড়াই অরুণের নিজের মনের সঙ্গে। ৩টে ভারী পুঁটলি কাঁধে নিয়ে সে যত ওপরে উঠছিল, ততই তার মনে এক অদ্ভুত চিন্তা উঁকি দিচ্ছিল। সে ভাবতে লাগল, যদি সত্যি এই ৩টে পুঁটলিতে সোনা রূপো থাকে, যদি আমি এই বুড়ো লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিই আর এক দৌড়ে পাহাড় থেকে নেমে যাই, যদি আমি পালিয়ে যাই, তাহলে তো আমার পুরো জীবনটাই বদলে যাবে। কে আর জানবে, এই বুড়ো তো আমাকে চিনতেও পারবে না, ধরতেও পারবে না।
এভাবেই অরুণের মনের ভেতরে ভালো আর খারাপের একটা যুদ্ধ শুরু হলো। সে জানে এটা অন্যায়, কিন্তু লোভ যেন তার মনের দরজায় ধাক্কা মারতে শুরু করল। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি 3টি ভারী পুঁটলি কাঁধে নিয়ে অরুণ পাহাড়ের পথে এগিয়ে চলেছে। তার মনে তখন এক তুমুল ঝড়, একদিকে অভাবের তাড়না, অন্যদিকে মায়ের শেখানো সততার মন্ত্র। অরুণ যখন ক্লান্তিতে প্রায় ভেঙে পড়েছে, তখন তার মাথায় ঘুরপাক খাচ্ছে লোভের হাতছানি। এই বুড়ো মানুষটাকে ঠকিয়ে যদি আমি এই পুঁটলিগুলো নিয়ে পালিয়ে যাই, তবে তো আমার কষ্টের জীবন শেষ হয়ে যাবে, এমন ভাবনা তাকে অস্থির করে তুলছে। কিন্তু ঠিক তখনই তার মনে ভেসে ওঠে মায়ের মুখ। মায়ের সেই শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর যেন বলছে, সৎ পথে চলিস বাবা, গরিব হলেও মনটাকে ছোট করিস না। অরুণ দাঁড়িয়ে পড়ে। চারপাশের নিস্তব্ধতা ভেদ করে শুধু ভেসে আসে পাখির মিষ্টি ডাক আর বাতাসের সনসন শব্দ। সে চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির থাকে, যেন নিজের ভেতরের দুটি সত্তার মধ্যেকার লড়াই অনুভব করছে। আমি আসলে কি চাই, ক্ষণিকের আরাম নাকি সারা জীবনের সম্মান? কপালের ঘাম মাটিতে পড়ে। অরুণ ধীরে ধীরে বসে পড়ে, যেন নিজের মনকে বোঝাতে চায়। তারপর রাজারূপী সেই বৃদ্ধের দিকে তাকিয়ে বলে, বাবা, আমি আপনাকে ঠকাতে পারতাম, এই পাহাড়ের ঢাল বেয়ে এক দৌড়ে পালাতেও পারতাম, কিন্তু আমি গরিব হতে পারি, তাই বলে চোর নই। আমি সৎ থাকতে চাই, নিজের কাছে ছোট হতে চাই না। এই পুঁটলি যদি সোনারও হয়, আমি আপনাকে ফেরত দিচ্ছি। কথাগুলো শেষ না হতেই অরুণ তার কাঁধ থেকে একটা একটা করে 3টি ভারী পুঁটলি নামিয়ে রাখল সেই বৃদ্ধের সামনে। রাজা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন গভীর চিন্তায় মগ্ন। এরপর ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখে জল চিকচিক করছে আর মুখে এক অপার্থিব আলো। তিনি শান্ত স্বরে বললেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ অরুণ। এটাই ছিল আমার পরীক্ষা। অরুণ অবাক হয়ে বলল, পরীক্ষা? কিসের পরীক্ষা? তখনই সেই বৃদ্ধ হেসে নিজের লম্বা দাড়ি সরিয়ে ফেললেন, মাথার টুপি খুলে ফেললেন। এক মুহূর্তে অরুণ দেখল সামনে দাঁড়িয়ে স্বয়ং রাজা রাজেন্দ্র। অরুণ বিস্ময়ে কয়েক পা পিছিয়ে গেল। আপনি রাজা? আমি তো ভেবেছিলাম আপনি একজন সাধারণ বৃদ্ধ। রাজা মৃদু হেসে বললেন, আমি সেই বৃদ্ধই ছিলাম, কিন্তু একই সাথে আমি তোমার ভেতরের মানুষটার বিচার করছিলাম। আমি এমন একজনকে খুঁজছিলাম, যে লোভের কাছে হার মানবে না, যে নিজের দৃঢ় মনোবল দিয়ে সত্যকে আঁকড়ে ধরবে। আমার রাজ্যের এত মানুষের মধ্যে তুমি সেই একজন, যে 3বার সুযোগ পেয়েও লোভে জয় করেছ। অরুণের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে বলল, রাজামশাই, আমি তো তেমন কিছুই করিনি, শুধু আমার ভেতরের কথা শুনেছি। রাজা উঠে দাঁড়ালেন। তার চোখে এক গর্বের ঝিলিক। তিনি বললেন, এটাই সবথেকে বড় কাজ অরুণ। এই রাজ্যের সম্পদ তোমার মতো মানুষের হাতেই নিরাপদ থাকবে। এরপর রাজা একটি পুঁটলি খুললেন। তার ভেতর থেকে বেরোল একটি সোনার পাতায় লেখা লিপি। তাতে লেখা ছিল, যে নিজের চরিত্রকে ধরে রাখতে পারে, সিংহাসন একদিন তাকেই খুঁজে নেয়। রাজা সেই লিপিটি অরুণের হাতে তুলে দিলেন। বললেন, আজ থেকে তুমি আমার উপদেষ্টা। একদিন তুমি এই রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার হতে পারো। অরুণ হতবাক। একজন গরিব ছেলে, যে কিনা সামান্য সাহায্যের জন্য ঘুরে বেড়ায়, তার জন্য এত বড় সম্মান? রাজা বললেন, আমার ধন সম্পদ, আমার ক্ষমতা, আমি এমন কারো হাতে দিতে চাই যে জানে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয়। তুমি আজ নিজের লোভকে জয় করেছ। তুমি ধন্য। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের চূড়া থেকে সোনালি রোদ এসে পড়ল তাদের দুজনের ওপর। অরুণের চোখে চিকচিক করে উঠল কৃতজ্ঞতার অশ্রুজল। সে বুঝতে পারল, জীবনে সবচেয়ে বড় পাওয়া শুধু টাকা পয়সা নয়, সততা, আত্মসম্মান আর নিজের মনকে জয় করাই আসল সার্থকতা। সোনালি ভোরের আলোয় ঝলমল করছে রাজপ্রাসাদের বিশাল ফটক। সেই পথে হেঁটে আসছে এক তরুণ অরুণ। এই প্রথমবার সে রাজবাড়ির ভেতরে পা রাখছে, তবে কোনো ভয়ে নয়, বরং এক নতুন দায়িত্বের হাত ধরে। গতকাল পর্যন্ত যে ছিল পথের ধুলোয় মলিন এক সাধারণ যুবক, আজ সে রাজার বিশ্বস্ত পরামর্শদাতা। প্রাসাদের ভেতরে চোখ ধাঁধানো ঐশ্বর্য, উঁচু উঁচু থাম, সোনালি কারুকার্য, ঝলমলে ঝাড়বাতি আর সুগন্ধি ফুলের বাগান, সব মিলিয়ে এক স্বপ্নপুরী। অরুণ স্তম্ভিত হয়ে দেখছিল, তবে তার চোখে ছিল দৃঢ়তা। সে জানে এই সম্মান সে কোনো জাদুবলে পায়নি, পেয়েছে কেবল তার সততার জোরে। কিছুক্ষণ পর রাজা রাজেন্দ্র স্বয়ং এলেন অরুণকে নিয়ে রাজসভায়।
সেখানে রাজ্যের গণ্যমান্য ব্যক্তিরা মন্ত্রী, সেনাপতি, বিচারপতি এবং প্রবীণ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সকলের চোখ কৌতূহলে স্থির হল আগন্তুকের দিকে। এই যুবককে কি এমন গুণ আছে তার, যে রাজা তাকে এত মর্যাদা দিচ্ছেন? গম্ভীর স্বরে রাজা বললেন, আমার সভাসদগণ, এই যুবক অরুণ। গতকাল সে 3টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, লোভ, চরিত্র এবং ন্যায়বিচারের পরীক্ষায়। আমি আজ ঘোষণা করছি, অরুণ এখন থেকে আমার প্রধান পরামর্শদাতা। শুধু তাই নয়, সে ভবিষ্যৎ প্রজন্মের রাজকুমারদেরও নীতি ও আদর্শের শিক্ষা দেবে। সভার এক প্রান্তে দাঁড়িয়েছিলেন বর্ষীয়ান মন্ত্রী দুর্জয় সেন। দীর্ঘকাল ধরে তিনি অপেক্ষা করছিলেন প্রধান উপদেষ্টার পদটির জন্য। অরুণের এই অপ্রত্যাশিত উত্থান তার অহংকারে তীব্র আঘাত হানল। মুখে কৃত্রিম হাসি টেনে এনে দুর্জয় বললেন, মহারাজ, একজন সৎ যুবককে খুঁজে পাওয়া অবশ্যই আনন্দের বিষয়। তবে রাজ্য পরিচালনা তো শুধু সততার উপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন দীর্ঘদিনের অভিজ্ঞতা, কূটনীতি আর রাজ্যের নিয়ম-কানুন সম্পর্কে গভীর জ্ঞান। এই অল্প বয়সে কি সে সব দায়িত্ব সামলাতে পারবে? রাজা শান্তভাবে উত্তর দিলেন, দুর্জয়, তোমার অভিজ্ঞতা রাজ্যের জন্য মূল্যবান, তা আমি জানি। কিন্তু অভিজ্ঞতা যদি ঔদ্ধত্যের জন্ম দেয়, তবে তা রাজ্যের ক্ষতি ডেকে আনতে পারে। অরুণ শিখতে এসেছে এবং তার মধ্যে এমন কিছু গুণ আছে যা অনেকের মধ্যেই দুর্লভ, লোভহীনতা আর আত্মসংযম। রাজা কক্ষ ত্যাগ করলেন, কিন্তু দুর্জয় সেনের মুখ কঠিন হয়ে গেল। মনে মনে তিনি প্রতিজ্ঞা করলেন, এত সহজে আমি এই ছেলেটিকে ছাড়ব না। রাজ্য চালাতে হলে শুধু নীতি নয়, চাই বুদ্ধি, কৌশল আর ক্ষমতা। আমি এমন এক জাল তৈরি করব যা সে ধারণাও করতে পারবে না। ষড়যন্ত্রের বীজ বপন। সেদিন সন্ধ্যায় দুর্জয় সেন ডেকে পাঠালেন আরও 2 জন প্রভাবশালী সভাসদকে, বিচারপতি গিরিজ এবং অর্থমন্ত্রী ভগতরামকে। 3 জন একত্র হয়ে এক গোপন বৈঠকে বসলেন। দুর্জয় চাপা স্বরে বললেন, দেখেছ তো, ছেলেটা কেমন রাজার চোখের মণি হয়ে উঠেছে। কাল যদি সে আমাদের উপেক্ষা করে সব সিদ্ধান্ত নেয়, তাহলে আমাদের কি হবে? অর্থমন্ত্রী ভগতরাম মাথা নেড়ে সায় দিলেন, ঠিক বলেছ। রাজা এখন আবেগের বশে চলছেন, কিন্তু রাজ্য চলে যুক্তিতে। আমাদের কিছু একটা করতে হবে। বিচারপতি গিরিজ চিন্তিতভাবে বললেন, কিন্তু আমরা কি করতে পারি? ছেলেটা তো এখনও কোনো ভুল করেনি। দুর্জয় এক কুটিল হাসি হেসে বললেন, তবে আমাদের এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে তাকে ভুল প্রমাণিত করা যায়। এমন কিছু যাতে রাজার বিশ্বাস তার উপর থেকে সরে যায়। একবার যদি রাজার আস্থা হারায়, তবে তার পতন অনিবার্য। এইভাবেই অরুণকে সরানোর জন্য এক ঠান্ডা মাথার ষড়যন্ত্রের জন্ম নীলরাজ সভার অলিন্দে, যেখানে ক্ষমতার লোভে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করা হবে। অরুণের নতুন পথে যাত্রা ও একটি সতর্কবার্তা। এদিকে অরুণ তার নতুন দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত করল। সে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য নিয়মিত দরবার বসাতে শুরু করল। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করতে লাগল। রাজা তার প্রতিটি কাজে সন্তুষ্ট হতেন, কিন্তু অরুণ অনুভব করতে পারছিল সভাসদের অনেকেই তার এই উত্থান ভালোভাবে নিচ্ছে না। একদিন রাতে প্রাসাদের এক বিশ্বস্ত পাহারাদার গোপনে অরুণের কাছে এসে ফিসফিস করে বলল, যুবক, সাবধানে থেকো। আমি শুনেছি কারা যেন তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তাদের ফিসফাস আমার কানে এসেছে। অরুণ চমকে উঠল। কিছুক্ষণ চুপ থেকে সে আপন মনে বলল, সততার পথে হাঁটা সহজ নয়, বিশেষ করে যখন তুমি আলোর দিকে এগোও আর চারপাশ থেকে অন্ধকার ছায়া তোমাকে টেনে ধরতে চায়। এই অধ্যায়ের শিক্ষা: সৎ পথে চলতে গেলে অনেক বাধা আসে। যারা অসৎ, তারা তোমার সততাকে দুর্বলতা মনে করে আঘাত হানতে চায়। কিন্তু মনে রেখো, সত্যের শক্তি সব ষড়যন্ত্রের চেয়ে অনেক বড়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। রাজপ্রাসাদের উঁচু দেয়ালে রহস্যময় ছায়ারা খেলা করছে, ঠিক তেমনি যেন অরুণের সরল জীবনে ঘনীভূত হচ্ছে এক গভীর ষড়যন্ত্রের অন্ধকার। পাহারাদারের সাবধানবাণী তার মনে এক চাপা উদ্বেগের জন্ম দিয়েছে, কিন্তু সে বিশ্বাস হারায়নি। অন্যদিকে ধূর্ত দুর্জয় সেন এবং তার সঙ্গীরা তাদের নোংরা খেলা চালিয়ে যাচ্ছে। তারা জানে, একজন খাঁটি মানুষকে কলুষিত করতে হলে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তার সততাকেই লক্ষ্য বানাতে হবে। মিথ্যাত্বের জাল বোনা। একদিন দুর্জয় সেন রাজার কাছে গিয়ে ভেঙে পড়লেন। তার কণ্ঠে গভীর উদ্বেগের সুর, মহারাজ, এক হৃদয় বিদারক সংবাদ।
আমাদের রাজকোষ থেকে কিছু মহামূল্যবান স্বর্ণমুদ্রা চুরি হয়েছে। এ এক গুরুতর অপরাধ। স্পষ্টতই এর সাথে প্রাসাদের ভেতরের কেউ জড়িত। আমার অনুরোধ, এর একটি নিরপেক্ষ তদন্ত হোক। রাজা স্তম্ভিত। চুরি রাজকোষে? এ তো অবিশ্বাস্য। কে এমন কাজ করতে সাহস করবে? দুর্জয় কিছুক্ষণ নীরব থেকে যেন দ্বিধাগ্রস্ত বললেন, মহারাজ, আমি সরাসরি কারো নাম নিতে চাই না। তবে ঘটনাটি ঘটেছে ঠিক সেই রাতেই যেদিন যুবরাজ অরুণ প্রথমবারের মতো রাজকোষ পরিদর্শনে গিয়েছিলেন রাজস্ব নীতির কিছু বিষয় খতিয়ে দেখতে। রাজার মুখ কঠিন হয়ে গেল। তুমি কি নিশ্চিত? দুর্জয় এক করুণ ভঙ্গি করে বললেন, আমি শুধু একটি সুষ্ঠু তদন্ত চাই মহারাজ। যদি অরুণ নির্দোষ হন তবে সত্য অবশ্যই বেরিয়ে আসবে। অরুণের বিরুদ্ধে বিষোদ্গার। পরের দিন সারা প্রাসাদে ফিসফাস অরুণ নাকি চুরি করেছে। রাজার কানেও পৌঁছাল সেই কানাঘুষা। তিনি ডেকে পাঠালেন অরুণকে। অরুণ রাজার সামনে এসে দাঁড়াল। তার চোখে গভীর বিস্ময়। সে বলল, চুরি? আমি? মহারাজ, আপনি তো জানেন আমি সামান্য লোভের কাছেও মাথা নত করিনি। সেখানে সোনার মোহর তো তুচ্ছ। রাজা নীরব রইলেন। তার চোখে দ্বিধা। আমি জানি অরুণ, কিন্তু তোমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না। অরুণ মাথা নিচু করল। তার চোখে চিকচিক করছে জল, তবে তা অপমানের নয়, বরং এমন জঘন্য মিথ্যাচারের বিরুদ্ধে তার হৃদয় ভেঙে গেছে। ষড়যন্ত্রের বাস্তবায়ন ও বন্দিত্ব। দুর্জয় সেন ও তার দল এতটাই সুকৌশলে মিথ্যা প্রমাণ তৈরি করেছিল যে অরুণের বিরুদ্ধে বেশ কিছু জাল কাগজপত্র আর মিথ্যা সাক্ষী জোগাড় করা হল। এমনকি একটি গোপন কুঠুরিতে চুরি যাওয়া মোহরের থলি আবিষ্কার করা হল, যা নাকি অরুণের ব্যক্তিগত কক্ষে লুকানো ছিল বলে দাবি করা হল। অরুণকে রাজসভার সামনে আনা হল। দুর্জয় ঘৃণার সুরে বললেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই ব্যক্তি আমাদের বিশ্বাস ভেঙেছে। এর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। রাজার মন দ্বিধায় ক্ষতবিক্ষত, কিন্তু অভিযোগগুলো এত জোরালোভাবে উপস্থাপন করা হয়েছিল যে তিনি বাধ্য হলেন কঠিন সিদ্ধান্ত নিতে। অবশেষে অরুণকে রাজপ্রাসাদ থেকে বহিষ্কার করা হল এবং কারাগারে নিক্ষেপ করা হল। অন্ধকারের মাঝে একাকী আলো। কারাগারের অন্ধকার স্যাঁতসেঁতে। কুঠুরিতে অরুণ একা বসে রইল। তার হৃদয় বেদনায় ভারাক্রান্ত, কিন্তু তার মনোবল তখনও অটুট। সে আপন মনে বলল, আমি জানি আমি নির্দোষ, আর সত্যের আলো একদিন এই অন্ধকার ভেদ করেই বেরোবে। আমাকে লড়তে হবে, নিজের সম্মান রক্ষা করতে হবে। এদিকে রাজ্যের সাধারণ মানুষজনের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। তারা ভুলতে পারেনি অরুণের কাইন্ডনেস। তারা মনে রেখেছে কিভাবে অরুণ তাদের গ্রামের শুকনো কুয়োতে জল এনেছিল, অসুস্থদের জন্য ওষুধ জোগাড় করেছিল, আর অসহায়দের পাশে দাঁড়িয়েছিল। এক প্রবীণ কৃষক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই ছেলেটা কখনো চুরি করতে পারে না। এর পেছনে নিশ্চয়ই কোনো খারাপ লোকের হাত আছে। জনগণের গর্জন ও সত্যের উন্মোচন। গ্রাম থেকে শহরে পথে ঘাটে মানুষজন ফিসফাস করতে লাগলে হতেই পারে না। তারা অরুণকে বিশ্বাস করত। কিছু সাহসী মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করল। তাদের একটাই দাবি, সত্য প্রকাশ হোক। এমন সময় রাজপ্রাসাদের এক পুরনো হিসাবরক্ষক, যিনি সৎ হিসেবে পরিচিত ছিলেন, গোপনে একটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেলেন। তিনি জানতে পারলেন চুরি যাওয়া মোহরের হিসাব আসলে কিছুদিন আগেই অন্য এক প্রভাবশালী মন্ত্রীর নির্দেশে সরানো হয়েছিল। সাহস করে তিনি সেই প্রমাণ নিয়ে সাধারণ মানুষের কাছে গেলেন। মুহূর্তের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। হাজার হাজার মানুষ রাজপ্রাসাদের সামনে এসে জড়ো হল। তাদের একটাই গর্জন, অরুণ নির্দোষ, সত্যের জয় হোক, ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই। অবশেষে সেই প্রমাণ রাজার হাতে পৌঁছাল। গভীর রাতে তিনি বিশ্বস্ত উপদেষ্টাদের সাথে বসে সব কাগজপত্র খতিয়ে দেখলেন। তার ভুল ভাঙল। আলোর প্রত্যাবর্তন। পরের দিন সকালে রাজা আবার রাজসভা ডাকলেন। তার কণ্ঠ দৃঢ়, আমরা একটি ভুল করেছি। অরুণ নির্দোষ। সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রজাদের চোখকে ফাঁকি দেওয়া যায় না। অরুণকে সসম্মানে কারাগার থেকে ফিরিয়ে আনা হল, আর দুর্জয় সেন ও তার সঙ্গীদের গ্রেফতার করা হল। রাজা উচ্চস্বরে ঘোষণা করলেন, আজ থেকে এই রাজ্যে নতুন নিয়ম, কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়া কারো ওপর দোষ চাপানো যাবে না। সততার পরাজয় যেন আর কখনো না হয়। এই সম্পূর্ণ কাহিনীটি আমাদের জীবনে বহু মূল্যবান শিক্ষা দিয়ে যায়। ১.
চরিত্রই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। ধন সম্পদ ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু মানুষের সততা, ন্যায়পরায়ণতা এবং নৈতিক মূল্যবোধ এগুলোই তার আসল পরিচয় এবং দীর্ঘস্থায়ী সম্পদ। অরুণ দরিদ্র হলেও তার চরিত্র তাকে রাজার কাছে সম্মানিত করেছে। 2. লোভের হাতছানি এড়িয়ে চলাই মুক্তি। লোভ মানুষকে অন্ধ করে তোলে এবং অন্যায়ের পথে চালিত করে। অরুণ বহুবার সুযোগ পেয়েও লোভের কাছে আত্মসমর্পণ করেনি এবং এটাই তাকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করেছে। 3. ষড়যন্ত্রের মোকাবিলায় সত্যের শক্তি। অসৎ লোকেরা মিথ্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে সৎ মানুষকে হেয় করার চেষ্টা করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় অবশ্যম্ভাবী। জনগণের সম্মিলিত শক্তি মিথ্যাকে পরাজিত করতে পারে, যেমনটা আমরা এই গল্পে দেখেছি। 4. বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা জরুরি। কোনো প্রকার পক্ষপাতিত্ব ছাড়া ন্যায়বিচার করা একজন শাসকের প্রধান কর্তব্য। রাজার ভুল উপলব্ধি এবং পরবর্তীতে নিরপেক্ষ তদন্তের নির্দেশ আমাদের এটাই শেখায় যে দ্রুত সিদ্ধান্তে আসা উচিত নয়। পরিশেষে এই গল্পটি আমাদের মনে গেঁথে দেয় যে জীবনে খ্যাতি, প্রতিপত্তি বা ধন সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান হল সততা ও নৈতিক ইন্টিগ্রিটি। অরুণ প্রমাণ করেছে একজন সাধারণ মানুষও কেবল তার সদ্গুণের মাধ্যমেই সমাজে উচ্চস্থান অধিকার করতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আমাদের সকলের উচিত অরুণের মতো চরিত্র গঠন করা, লোভকে জয় করা এবং সত্যের পথে অবিচল থাকা, কারণ মনে রাখবেন সততাই পরম ধন।